বিসমিল্লাহিররহমানিররহিম। নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2019 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর আরাফ 2 মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা হাসান নামে একজন ব্যক্তিকে দেখি, যিনি রাতের অন্ধকারে শহরের অলিগলিতে উদ্ভ্রান্তের মতন ছুটে চলেছেন। দেখে মনে হয় অদৃশ্য কোনো শক্তি তাকে তাড়া করে চলেছে। কিছু দূরে যাবার পর উনি মাটিতে লুটিয়ে পড়ে জিনে ধরা মানুষের মতন কাঁপতে শুরু করেন। ক্রমেই তার 2 চোখের মণি সাদা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ওখানে মুস্তফা নামে একজন ওঝা উপস্থিত হয়ে হাসানের পড়ে থাকা দেহের চারিপাশে লবণ ছড়িয়ে দিয়ে দোয়া পড়তে থাকে। এখন প্রশ্ন হলো, হাসানের উপরে কোনো জিনের প্রভাব ছিল নাকি কালাজাদু করা হয়েছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজব এই কাহিনীর মধ্যে দিয়ে। পরের দৃশ্যে আমরা আহমেদ ও কোবরা নামে এক দম্পতিকে দেখতে পাই। বিবাহের অনেক বছর পরেও তাদের দুজনের ভালোবাসায় কোনো কমতি নেই। ইনি হচ্ছেন কোবরার দিদা। তিনিও কোবরার কাছাকাছি থাকে। একদিন যখন আহমেদ ও কোবরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল, তখন অন্যদিকে কোবরার দিদা বাড়িতে বসে জাদুটোনা করছিলেন। খাওয়া হলে আহমেদ কোবরাকে বলে সে কিছুটা সময় পর বাড়ি ফিরবে। তাই কোবরা একাই বাড়ির পথে হাঁটতে শুরু করে। বাড়ির কাছাকাছি পৌঁছালে সে বড়ই অস্থির হয়ে ওঠে, কারণ সে তখন অনুভব করতে পারছিল অদৃশ্য কেউ যেন তাকে অনুসরণ করে পিছু পিছু আসছে। একসময় সে আরও একটা বিষয় বুঝতে পারে যে বাড়ির কাছাকাছি থাকা সত্ত্বেও সে নিজের বাড়িটাকে খুঁজে পাচ্ছে না। এইভাবে ঘুরতে ঘুরতে সারা দিন কেটে যায়, কিন্তু সে নিজের বাড়ি খুঁজে পায় না। বিকেল গড়িয়ে সন্ধে নামলে সে বাড়ির সামনে পৌঁছে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে হাসানের মতোই কাঁপতে শুরু করে। তার শরীরের হাত পায়ের আঙুল ক্রমশ বেঁকে যেতে থাকে। একসময় তার 2 চোখের মণি সাদা হয়ে যায়। সৌভাগ্যবশত সেই মুহূর্তে সেখানে আহমেদ এসে পৌঁছায়। সে তখন সঙ্গে সঙ্গে কোবরাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার কোবরাকে দেখে বলে তার মৃগী রোগের সমস্যা আছে, কিন্তু সেই কথা আহমেদ ও কোবরা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। কারণ মৃগী রোগ আসলে একটা জন্মগত রোগ, চাইলেই তা হঠাৎ করে কারোর জীবনে চলে আসে না। কিন্তু ডাক্তার বলেন পূর্বে যাই হয়ে থাকুক না কেন, বর্তমান রিপোর্টে মৃগী রোগের সমস্যা ধরা পড়েছে। ডাক্তারবাবু এই প্রসঙ্গে মনে করেন যে মৃগী রোগ বছরের পর বছর ধরে মানুষের মস্তিষ্কে লুকায়িত অবস্থায় থাকতে পারে, তখন এই রোগের লক্ষণ খুঁজে পাওয়া যায় না। যাই হোক, ডাক্তারবাবু শেষে কোবরাকে কিছু ওষুধপত্র দিয়ে বলেন বাড়িতে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে। প্রয়োজন পড়লে উনি আবারও কোবরার মস্তিষ্কের পরীক্ষা করবেন। ডাক্তারের কথা শুনে আহমেদ ও কোবরা বাড়ি ফিরে যায়। অন্যদিকে তখন কোবরার দিদা একটা চাবির উপরে জাদুটোনা করছিলেন। রাতে কোবরা ঘুমের মাঝে স্বপ্ন দেখতে থাকে বাড়ির কাছের একটা গলিতে সে একা দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে একটা ছোট বাচ্চাদের বেবি স্টলার রাখা। চারিপাশ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। যখন সে দেখবার জন্য বেবি স্টলারের কাছে যায়, তখন সে এক বৃদ্ধ মহিলার লাশকে পড়ে থাকতে দেখে, যাকে অনেকটা তার দিদার মতোই দেখতে ছিল। স্বপ্নের মধ্যে ভয় পেয়ে চমকে উঠলে নিজেকে খুঁজে পায় ঘরের মধ্যে। সে হেঁটে বাথরুমের দিকে চলে যায়। বাথরুমে পৌঁছালে সে আয়নার কাছে নিজের প্রতিবিম্বকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ সে অনুভব করে তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না। এমন সময় কানের কাছে অদৃশ্য কেউ ফিসফিস করে কিছু বলতে থাকে। কোবরা ভয়ে নিজের কান চেপে ধরে, কিন্তু কোনোভাবেই সেই শব্দ শোনা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তখনই সেখানে আহমেদ এসে বলে, আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? উত্তরে কোবরা বলে সে কিছু শুনতে পায়নি, আর সে নিজেও বুঝতে পারছে না বাথরুমে কিভাবে এলো। আহমেদ কথা না বাড়িয়ে কোবরাকে সান্ত্বনা দিয়ে আবারও তাকে সঙ্গে করে নিজের ঘরে শুতে চলে যায়। কিন্তু কোবরা চলে যাওয়ার পরেও দেখা যায় বাথরুমে কোবরা দাঁড়িয়ে আছে। সে তখন ভাবতে থাকে একটু আগে যা দেখেছে তা আদতে কি ছিল। সে তখন একাই নিজের ঘরে যায় আর দেখে তার স্বামী আহমেদ বিছানায় ঘুমিয়ে আছে।
অথচ কিছুক্ষণ আগেই সে দেখেছে তার স্বামী তাকে ডেকে নিয়ে গিয়েছিল। সে কিছু বুঝতে না পেরে আহমেদকে ডেকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারপর নিজের সঙ্গে ঘটে যাওয়া সব কথা তাকে বলতে থাকে। সব কথা শোনা হলে আহমেদ সেই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে তাকে শান্ত হয়ে ঘুমিয়ে পড়তে বলে। কোবরা স্বামীর কথা মতো তারই বুকে মাথা রেখে ভয়ে ভয়ে শুয়ে পড়ে। পরদিন ভোরে ব্রেকফাস্ট করার সময় কোবরা বলে সে বহুদিন হলো তার দিদার সঙ্গে দেখা করতে যায়নি। দিদা এখন বৃদ্ধ হয়েছেন, হয়তো উনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তাদের উচিত হবে আজই তাদের দিদার সঙ্গে দেখা করা। কথা বলতে বলতে কাজের ভুলে কোবরা আহমেদের স্যালাডের প্লেটের লবণ ছড়িয়ে দেয়। তখন আহমেদ চিৎকার করে বলে, তুমি তো জানো আমি লবণ পছন্দ করি না। এরপর কোবরা খাবারের একটা টুকরো মুখে দিয়ে টেবিল ছেড়ে উঠে যায়। তারপর একটা বন্ধ ঘরের সামনে পৌঁছে আহমেদকে ইশারায় সেই ঘরটাকে দেখায়। আহমেদ সেদিকে একবার চেয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়তে থাকে। ওদিকে কোবরা সেই বন্ধ ঘরের দরজা খুলতেই হঠাৎ কেমন যেন হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়ে, আর সেই দিন সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনার মতোই একইভাবে কাঁপতে শুরু করে। তার দুই হাতের আঙুলগুলো বুকের কাছে এসে বেঁকে যেতে শুরু করে। কোবরার পড়ে যাওয়া শব্দ শুনে পাশের ঘর থেকে আহমেদ সেই মুহূর্তে ছুটে আসে। তখন কোবরার দুই চোখের মণি সাদা হয়ে উঠেছে, এমনকি তার কণ্ঠস্বর ভয়ঙ্কর হয়ে ওঠে। সে চিৎকার করে আরবি ভাষায় কথা বলতে শুরু করে। আহমেদ তৎক্ষণাৎ আবার তাকে হসপিটালে নিয়ে যায়, আর ডাক্তারবাবুকে বলেন যখন কোবরা অসুস্থ হয়েছিল তখন তার দুই চোখের মণি একদম সাদা হয়ে গিয়েছিল, আর সে কোরআন হাদিসের অংশ পড়ছিল, যে অংশে জিনের সম্পর্কে উল্লেখ ছিল। এই কারণে আহমেদ মনে করে কোবরা নিশ্চয়ই জিন দ্বারা আক্রান্ত হয়েছে। উত্তরে ডাক্তারবাবু বলেন, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই আধুনিক যুগে বাস করেও কিভাবে তুমি জিন ভূতে বিশ্বাস রাখো? আমার অনুমান কোবরা অনেকবার কোরআন পড়েছে, সেই কারণে তার স্মৃতিতে এই বিষয়টা রয়েই গেছে। এরপর অসুস্থ হলে সে কোরআন হাদিসের অংশগুলোকেই পুনরায় বলতে থাকে। তাই আমার মনে হয় এখনও কোবরার ওষুধগুলো চালিয়ে যাওয়া উচিত। আহমেদ ডাক্তারবাবুর সঙ্গে আরও কিছুক্ষণ বার্তালাপ করে সেখান থেকে কোবরাকে সঙ্গে করে বেরিয়ে যায় দিদার বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি পৌঁছালে তারা দেখে দিদা তাদেরই দিকে চেয়ে কাঁপতে কাঁপতে হেঁটে আসছে। সে বাড়ির বাইরে আসতেই রাস্তার উপরে লুটিয়ে পড়ে। আহমেদ ও কোবরা সেদিকে ছুটে গেলে দিদা বলতে শুরু করে, আহমেদ, তুমি কোবরাকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যাও। এই কথা বলেই উনি সেখানে মারা যান। আসলে সেদিন কোবরা যে স্বপ্ন দেখেছিল দিদার মৃত্যুকে ঘিরে, তা আদতে সত্য হয়ে যায়। পরদিন আমরা এলাকার এক মসজিদ দেখতে পাই, যে মসজিদের ইমাম সাহেবের নাম মাহির। কোবরার দিদার লাশের জানাজা ও কবর দেওয়ার জন্য আহমেদ এসেছে মাহিরের সঙ্গে কথা বলতে। অন্যদিকে তখন কোবরা নিজেই তার দিদার লাশের গোসল করায়। মাহিরের সঙ্গে আহমেদ যখন কথা বলছিল তখন কোবরা সেখানে এসে বলে তার দিদার শরীরে অনেক জায়গায় পোড়া দাগ আছে আর পায়ে আঘাতের চিহ্ন। উত্তরে মাহির বলে তার দিদা সেদিন চা বানানোর চেষ্টা করছিল, হঠাৎ তখন গরম চা নিজের শরীরে পড়ে যাওয়ার কারণে হয়তো এমন হয়েছে। তাছাড়া উনি বাড়ির সকল কাজ নিজেই করতেন, সেই কারণে ক্ষত স্থানগুলো পূর্ণ হতে পারেনি। কথাবার্তা চলাকালীন সময় আমরা জানতে পারি মাহির কোবরাকে ছোটবেলা থেকে চিনত, তারা একসাথে বড় হয়েছে। মাহির কোবরাকে বলে, তোমাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে, তোমার কি কোনো সমস্যা হয়েছে? উত্তরে কোবরা জানায় তার মৃগী রোগ দেখা দিয়েছে। সেই কথা শুনে মাহির বলে, আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কথার মাঝেই মাহিরের এক সহযোগী ইয়াসিন তাকে ডাক দিয়ে উপরে আসতে বলে কোনো জরুরি প্রয়োজনে, কিন্তু মাহির তাকে অপেক্ষা করতে বলে। তখন ইয়াসিন দ্বিতীয়বার ডাকে। মাহির আহমেদ ও কোবরাকে বিদায় জানিয়ে উপরে ইয়াসিনের কাছে পৌঁছালে তার জামার কলার চেপে ধরে চিৎকার করে বলতে থাকে, আমি যখন কোবরার সঙ্গে কথা বলবো তখন আমাকে ডিস্টার্ব করবে না। ইয়াসিন বলে, তুমি যখন কোবরাকে এত ভালোবাসো তাহলে তার শরীরে জিন কেন চালান করছো? এইসব করে কখনো একজন বিবাহিত মহিলার ভালোবাসা পাওয়া যায় না। যেসব জিন নিয়ে তুমি কাজ করছো তারা অতীব নিকৃষ্ট জুহান্না শ্রেণীর জিন। এরা কখনো মানব জাতির ভালো করে না, এরা জাহান্নামের শয়তান। ইয়াসিনের কথা শুনে মাহি রেগে যায়। সে তখন বলে, যাই হয়ে যাক না কেন আমি কোবরাকে নিজের করেই ছাড়ব। যদি তুমি আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমার উপরেও জিন চালান করে দেব। সেই কথা শুনে ইয়াসিন ভয় পেয়ে যায়। সে বলে, আমি আর তোমাকে বাধা দেব না। রাতে কোবরা নিজের বাড়িতে একটা বন্ধ ঘরের সামনে আহমেদকে নিয়ে যায়
আর সে বলে, দিদা আমাকে বলেছিল আমি যেন কখনোই এই বন্ধ ঘরের ভিতরে প্রবেশ না করি। সেই কথা শুনে আহমেদ বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মা চকলেট আর বিস্কুট লুকিয়ে রাখার জন্য এই ধরনের কথা বলতো। আমরা তো আর সারা জীবন এই ঘরটাকে তালাবন্ধ অবস্থায় ফেলে রাখতে পারবো না, তাই ঘরটা খুলে দেখা যাক। এরপর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে দেখা যায় ঘরে দামি জিনিস বলতে কিছুই নেই, একটা আলমারি ছাড়া। সেই আলমারিটাও আবার দড়ি বাঁধা অবস্থায় রাখা ছিল। কোবরা আলমারিটাকে ছুঁয়ে দিদার কথা মনে করে কাঁদতে থাকে। এরপর রাতে ঘুমানোর সময় কোবরা আবারও একই স্বপ্ন দেখে। সে বাড়ির সামনে একটা গলিতে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার সামনে একটা বেবি স্টলার রাখা। কোবরা সেদিকে এগিয়ে গেলে দেখে বেবি স্টলারে কোনো বাচ্চা নেই। সে তখন পিছন ঘুরে তাকাতেই দেখে আহমেদ দাঁড়িয়ে। কোবরা আহমেদকে ছুঁতেই তার চেহারাটা বিভৎস হয়ে যায়। সঙ্গে সঙ্গে কোবরার ঘুম ভেঙে যায়। কিন্তু এবারে কোবরা আহমেদকে ডাক না দিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে কোবরা দেখে তারই মতন দেখতে অন্য কেউ একজন এসে আহমেদের সঙ্গে চাদরের নিচে অন্তরঙ্গ হতে শুরু করেছে। সে তখন আহমেদকে ডাক দেয়। পর মুহূর্তে চাদর সরিয়ে আহমেদ বিছানায় উঠে বসলে দেখা যায় সে একা, সেখানে আর কেউ নেই। সঙ্গে সঙ্গে কোবরার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটাও কোবরার একটা স্বপ্ন ছিল। পরদিন সকালে কোবরার দিদার কবর দেওয়া হলে আহমেদ ও কোবরা মসজিদের সামনেই দাঁড়িয়েছিল। তখন দূর থেকে ইয়াসিন ও মাহির তাদের উপর কুদৃষ্টি রেখে চলেছিল। একসময় মাহির মনে মনে কালা জাদুর মন্ত্র পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে কোবরা মাটিতে লুটিয়ে পড়ে। আহমেদ তাকে সুস্থ করে তোলার চেষ্টা করতে থাকলে মাহির সেখানে ছুটে এসে বলে, এটা কোনো মৃগী রোগ নয়, বরং কোবরার শরীরে আছে কোনো জিন। তাই এই বিষয়টা আমাকে বুঝে নিতে দাও। এই কথা বলে মাহির কোবরার মাথা 2 হাত দিয়ে চেপে ধরে আবারও কিছু মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ পরেই কোবরা ঠিক হয়ে যায়। মাহির তখন আহমেদকে বলে, এটা নিশ্চয়ই কোনো শক্তিশালী জিনের কাজ। সে এখনও মাহিরের শরীরকে ছেড়ে যায়নি, তাই আমাদেরকে এখনও কিছু কাজ করতে হবে। যদি তুমি চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। আহমেদ তখন মাহিরকে বিশ্বাস করে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পা রাখতেই মাহির বলে, আহমেদ তুমি চিন্তা করো না, আমরা কোবরাকে সুস্থ করে তুলব। মাহির তখন কোবরাকে গোসল করানোর জন্য আরও 2 জন মহিলাকে ডেকে আনে। তারা কোবরাকে নিয়ে গেলে মাহির আহমেদকে সেই বন্ধ ঘরের সামনে নিয়ে গিয়ে বলে, এই ঘরের ভিতর একটা আলমারি আছে, আর তার ভিতর একটা তাবিজ আছে। তোমাকে সেই তাবিজটা পুড়িয়ে ফেলতে হবে, কারণ ওই কাজ শুধুমাত্র কোবরার কাছের কেউই করতে পারবে। কথা বলা শেষ হলেই কোবরা গোসল করে চলে আসে। তখন মাহির ঘরের মেঝেতে তাকে শুইয়ে দিয়ে চারিপাশে কিছু মোমবাতি জ্বেলে দেয়। ও নিজের জামার পকেট থেকে একটা জিনিস বার করে তা কোবরার সারা শরীরে ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে কোবরার শরীর কাঁপতে শুরু করে। সে অন্যরকম হয়ে যেতে থাকে। মাহির আবারও মন্ত্র পড়তে থাকে। তখন দেখা যায় 3 জন মিলেও কোবরাকে ধরে রাখতে পারছে না, কারণ সে এতটাই ছটফট করছে। একসময় সব কিছু পূর্বের মতন শান্ত হয়ে যায়। মাহির আহমেদকে বলে, জিন এখনও তার শরীরকে ছেড়ে যায়নি, তাই পরের দিনও তাকে এই কাজটা করতে হবে। চলে যাওয়ার সময় ইয়াসিন আবারও মাহিরকে বলে, তুমি যে কাজটা করছো সেটা মোটেও ঠিক নয়, এতে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। মাহির সেই কথা শুনে রেগে ইয়াসিনকে বলে, আজ রাতের মধ্যেই যদি তুই এই তাবিজ পুড়িয়ে না ফেলিস তাহলে আমি তোকে মেরে ফেলব। ইয়াসিন বলে, আমরা কখনোই সেটা করতে পারবো না। আমরা যতবারই তাবিজটা পুড়াই না কেন সেটা অদ্ভুতভাবে আবারও ফিরে আসবে। শুধুমাত্র কোবরার রক্তের সম্পর্কের কেউ এই কাজটা করতে পারবে। এই কথা শুনে মাহির ইয়াসিনের মুখ চেপে ধরে। রাত হলে আহমেদ মাহিরের কথা মতো সেই বন্ধ ঘরে প্রবেশ করে তাবিজটাকে পুড়িয়ে ফেলার জন্য। সে আলমারি খুলে তাবিজ বার করে এনে আগুনে পোড়াতে থাকে। তখনই কোবরা সেখানে এসে জিজ্ঞাসা করে সে কি করছে। আহমেদ পিছন ফিরে তাকিয়ে বলে, আমি তাবিজ পুড়াচ্ছি। এই কথা বলে যখনই সে সামনের দিকে তাকায় সে দেখে তার হাতে কিছুই নেই। আলমারি পূর্বের মতোই বন্ধ। আহমেদ কোনো কিছুই বুঝে উঠতে পারে না। পরদিন কোবরা একটা লাল রঙের মিনি স্কার্ট পরে বলে, আমি মাহিরের জন্য অপেক্ষা করছি, সে এখনও আসছে না কেন। আসলে কোবরা কখনোই আগে ওই ধরনের পোশাক পরত না, তাই আহমেদ অবাক হয়ে যায়। সে কোবরাকে পোশাক বদলে আসতে বলে। সেই কথা শুনে কোবরা রেগে চিৎকার করে বলে ওঠে, কোবরা কিছুতেই এই পোশাক পরিবর্তন করবে না, সে এটাই পরে থাকবে, এটাই আমার পছন্দ। কথা বলতে বলতেই কোবরা আহমেদের কোলে ঢলে পড়ে।
একটু পরে তার চেতনা ফিরলে সে নিজেকে ওই পোশাকে দেখে বলতে থাকে, এটা আবার কেমন পোশাক, আমি এইভাবে সেজে আছি কেন, এই পোশাক আমি কোথায় পেলাম, এটা তো আমার পোশাক নয়। এই কথা বলে সে ছুটে নিজের ঘরে চলে যায়। আহমেদ চিন্তিত হয়ে পড়ে। সে তখন তার পরিচিত মুস্তাফা নামে একজন ওঝাকে কল করে। ইনি হলেন সেই মুস্তাফা যাকে আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। আহমেদ মুস্তাফাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে মুস্তাফা বলে, যখন আবারও মাহির তোমার বাড়িতে আসবে তখন তুমি নিজের মোবাইলের রেকর্ডার অন করে রাখবে। মাহির কী মন্ত্র পড়ছে তা বোঝা গেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ পর মাহির ইয়াসিনকে সঙ্গে করে গতকালের মতোই তাদের বাড়িতে আসে, আর একইভাবে কোবরাকে মেঝেতে শুইয়ে মোমবাতি জেলে মন্ত্র পড়তে থাকে। সেই সুযোগে আহমেদ নিজের ফোনের রেকর্ডার অন করে মাহিরের সব কথা রেকর্ড করতে থাকে। অল্পক্ষণ পর মাহির একটা কাগজে কিছু একটা লিখে সেটা আহমেদকে মুখে নিতে বলে। আহমেদ কিছুটা বিরক্ত হলেও সে মাহিরের কথা মতন সেটাকে মুখে নেয়। তারপর মাহির একটা মৃত ছাগলের মাথা নিয়ে তার চোখের মধ্যে পেরেক পুঁততে শুরু করে। কোবরা তখন কেঁপেই চলেছে। পেরেক পোতা হলে মাহির কোবরার হাত ধরে আবারও কিছু মন্ত্র পড়তে শুরু করে। তারপর যাবার সময় মাহির কোবরার মাথার চুল থেকে কয়েকটা চুলের অংশ ছিঁড়ে নিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে মাহির আহমেদকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই তাবিজটা পুড়িয়ে ফেলেছ? আহমেদ তখন মাহিরকে পাল্টা প্রশ্ন করে, এতক্ষণ ধরে তুমি যে মন্ত্রগুলো পড়ছিলে সেগুলো তো কোনোটাই কোরআনের আয়াত নয়। সত্যি করে বলো, তুমি কোন মন্ত্র পড়ছো, আর সেই ছাগলের মাথাটাকেই বা কেন এনেছো? মাহির তখন বলতে থাকে, তুমি খুবই অকৃতজ্ঞ মানুষ, তুমি নিজের কাজ সম্পন্ন না করে আমাকে সন্দেহ করছো, থাকো তুমি। এই কথা বলে তারা চলে যায়। আহমেদ সঙ্গে সঙ্গে তার রেকর্ডিং মুস্তাফার কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই মুস্তাফা কল ব্যাক করে বলে, এখনই যেন সে কোবরাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। আসলে মাহির কোনো কোরআনের আয়াত তেলাওয়াত করছিল না, সেগুলো ছিল আসলে একটা কালা জাদুর মন্ত্র। সে কোবরার শরীরে একটা ভয়ঙ্কর জিন চালান করে দিয়েছে। এখন কোবরা আর তার স্ত্রী নেই, সে এখন হয়ে গেছে একটা জিনের স্ত্রী। কোবরা তখন পাশেই ঘুমিয়েছিল। আহমেদ তখনই মুস্তাফার কথা মতো একটা চেয়ারে কোবরাকে বসিয়ে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। অল্পক্ষণ পর কোবরার চেতনা ফিরে আসে। তখন সে আহমেদকে হাত পায়ের বাঁধন খুলে দিতে বলে, কিন্তু আহমেদ তার কোনো কথাই শোনে না। কোনো উপায় না পেয়ে কোবরা ইমোশনাল উপায়কে বেছে নেয়, কিন্তু তাতেও কোনো ফল না হলে সে তখন বলে তার এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, তাই আহমেদ যেন পাশের ঘর থেকে তার ওষুধগুলো এনে দেয়। আহমেদ ওষুধ আনতে গেলে কোবরা নিজের হাতের বাঁধন খুলতে থাকে। আহমেদ ফিরে এসে একটা কল রিসিভ করতেই কোবরা ঘর থেকে ছুটে বাইরের রাস্তায় চলে যায়। সে পাগলের মতন ছুটতে থাকে। আহমেদও ছুটে তার পিছু নেয়। অনেকটা দৌড়ানোর পর কোবরা একটা গলির মুখে এসে থেমে যায়। ওটা ছিল সেই গলি যা এতদিন ধরে কোবরা তার স্বপ্নে দেখে আসছিল। সে দেখে তার সামনে সেই বেবি স্টলার রাখা। ঠিক সেই মুহূর্তে আহমেদ ছুটে এসে কোবরাকে জড়িয়ে ধরে, আর কোবরারও চেতনা ফিরে আসে। তারা যখন বাড়িতে ফিরে আসে ততক্ষণ সেখানে মুস্তাফাও চলে এসেছে। উনি প্রথমে সেই বন্ধ ঘরে যান, আর সেই আলমারিতে লাগানো সিলটা দেখে বলেন, এটা একটা সুরক্ষাকারিতা বীজ, এটা এতদিন ধরে কোবরাকে রক্ষা করে আসছিল। এরপর কোবরাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে মুস্তাফা তার চোখ দুটোকে একটা লাল কাপড় দিয়ে বেঁধে ফেলে, আর তার মাথায় হাত রেখে কোরআনের আয়াত পাঠ করতে থাকে। তারপর কোবরার চারিপাশে লবণ ছিটিয়ে দিয়ে তার হাতে কিছু লেখে ও কোরআন পাঠ করে। একসময় তার মাথায় ফু দিয়ে চোখের বাঁধন খুলে দেয়। কোবরা বলে এখন তার অনেকটাই ভালো লাগছে। সেই মুহূর্তে দেখা যায় তাদের বাড়ির জানালায় ইয়াসিন কোনো জাদুটোনা করে কিছু লিখছে। আহমেদ সেটা দেখে নেয়, আর সে ইয়াসিনকে ধরার জন্য বাইরে ছুটে আসে, কিন্তু ইয়াসিন তখন সেখান থেকে পালিয়ে যায়। আহমেদ ইয়াসিনের পিছনে ছুটে কিছুটা দূরে গেলে তাকে ধরে ফেলে, আর ইয়াসিনকে মারতে গেলে সে তখন একে একে সব কিছু স্বীকার করে নেয়। সে বলে, তোমার সাথে বিয়ে হওয়ার আগে একদিন কোবরা একটা পার্কে ঘুরতে যায়। সেখানে একটা জিন প্রথমবার তাকে দেখেই প্রেমে পড়ে যায়। তারপর থেকে সেই জিন এক এক সময় এক একটা মানুষের শরীরকে পজেস্ট করে কোবরাকে ফলো করতে থাকে। কোবরার দিদা জিন সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিলেন, তাই উনি যখন ব্যাপারটাকে বুঝতে পারেন তখনই তার নাতনিকে জিনের নজর থেকে রক্ষা করার জন্য একটা সুরক্ষা তাবিজ তৈরি করে ঘরের মধ্যে লুকিয়ে দেয়। সেই তাবিজটাই বন্ধ ঘরের মধ্যে থাকা আলমারির মধ্যে রাখা আছে।
তাবিজটা এমনভাবে প্রস্তুত করা হয়েছে যা কোবরা নিজে কিংবা তার রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া কেউই সেই তাবিজটাকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। জিন মাহিরের শরীরকে পজেস্ট করে অনেকবার সেই তাবিজটাকে নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই সে বিফল হয়েছে। তাই সেই জিন রেগে গিয়ে কোবরার দিদাকে হত্যা করে। আহমেদ বাড়ি ফিরে এসে সব কথা মুস্তাফাকে খুলে বলে। উনি উত্তরে বলেন, তাহলে আমাদেরকে কখনোই ওই ঘরের দিকে যাওয়া ঠিক হবে না। তাবিজটা যেভাবে আছে সেইভাবেই থাকতে দাও। কিছুক্ষণ পর কোবরা বাথরুমে গেলে দেখে সেখানে আহমেদ দাঁড়িয়ে আছে। সে তখন নিজের ঘরের দিকে ফিরে যায়। ঠিক তখনই কোবরার বমি ভাব ওঠে। সে পুনরায় বাথরুমে গেলে দেখে সেখানে কেউ নেই। সেই মুহূর্তে দেখা যায় আহমেদ ঘর থেকে বেরিয়ে বাথরুমের কাছে এসেছে। কোবরা আহমেদকে দেখে চমকে উঠে ভয়ে কাঁপতে থাকে। সঙ্গে সঙ্গে সেখানে মুস্তাফা ছুটে আসে। কোবরা তখন বলে সে কিছুক্ষণ আগেই বাথরুমে আহমেদকে দেখেছে। সেই কথা শুনে মুস্তাফা আহমেদকে জিজ্ঞাসা করে সে কি মাহিরের দেওয়া কিছু জিনিস খেয়েছে। আহমেদের তখন মনে পড়ে যায় মাহির তাকে একটা কাগজের টুকরো খেতে দিয়েছিল। এই কথা শুনতেই মুস্তাফা বলে, এক ভয়ঙ্কর কালাজাদুর প্রক্রিয়া তোমার উপরে করা হয়েছে। সেই কাগজে ছিল শয়তানের রক্ত, লালা আর প্রস্রাব। এখন সেই জিন তোমার শরীরকে পজেস্ট করতে পারবে। কথা বলার সময় হঠাৎ মাহির সেই বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে। তাকে দেখে আহমেদ ছুটে যায়। তখন মাহির একটা বন্দুক তুলে ধরে। সে বলে, এক্ষুনি সেই তাবিজটা পুড়িয়ে ফেল, তা না হলে আমি তোকে মেরে ফেলব। আহমেদ ঘরে প্রবেশ করলে মাহির তার মাথায় বন্দুক ধরে আর কোবরাকে বলে, তুই এবার নিজের তাবিজটাকে আগুনে পোড়া, তা না হলে তোর স্বামীকে খুন করব। আহমেদকে বাঁচানোর জন্য কোবরা সেই তাবিজটাকে আগুনে জ্বালাতে থাকে। তাবিজ পুড়ে গেলেই মাহির নিজের চেতনা ফিরে পায়। সে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। আর কোবরা এসে আহমেদকে জড়িয়ে ধরে। তারপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। কেটে যায় 1 বছর। কোবরা তখন মা হতে চলেছে। আহমেদ কোবরার সকল প্রকারের খেয়াল রাখে। একদিন তারা দুজনে টেবিলে বসে ব্রেকফাস্ট করার সময় কোবরা খেয়াল করে আহমেদ তার নিজের স্যালাডের প্লেটে বেশি করে লবণ ছড়িয়ে নিচ্ছে। কোবরা চমকে ওঠে, কারণ আহমেদ লবণ পছন্দ করত না। যদিও বা কখনো খাবারে বেশি লবণ হয়ে যেত, তখন সে কোবরাকে নানান কথা শোনাতো। সেখানে আজ আহমেদ নিজেই নিজের প্লেটে লবণ ছড়িয়ে নিচ্ছে। কোবরা তখন বুঝে যায় এটা তার স্বামী আহমেদ নয়, বরং আহমেদের শরীরে আছে সেই জিন। গত 1 বছর সে আহমেদ মনে করে একটা জিনের সঙ্গে বসবাস করেছে। এর মানে কোবরার গর্ভে যে আছে সে হলো জিনের সন্তান। এই কারণেই কোবরা তার স্বপ্নে সব সময় ছোট বাচ্চাদের বেবি স্টলারকে দেখতে পেত, কারণ কিছু জিনের উদ্দেশ্য থাকে তার বংশকে বাড়ানো। তাই এখানে সেই জিন কোবরার মাধ্যমে সেই কাজটা করল। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।